প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হয়ে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিচ্ছি। প্রথমে দৈনিক ইত্তেফাকের অনুসন্ধান, ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী। গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্তে লিপ্ত বিএনপি কাদের, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে। কাঁচা মরিচের কেজি 400 টাকা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী, আজ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। মানবজমিন, যে কারণে সুইস ব্যাংক থেকে আমানত সরাচ্ছেন বাংলাদেশিরা। সিলেট সুনামগঞ্জে বন্যা, ত্রাণের জন্য হাহাকার। সমকাল, দিল্লিতে প্রধানমন্ত্রী, শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক আজ। উত্তরে প্লাবিত নিম্নাঞ্চল, সিলেট বিভাগে উন্নতি। শেয়ার কারসাজিতে লুটেছেন শত শত কোটি টাকা। সময়ের আলো, হাসিনা মোদী বৈঠক আজ, হতে পারে 10 চুক্তি। দেশ রূপান্তর, বন্যার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। চীন অর্থনীতি নিরাপত্তায় গুরুত্ব। আজকের পত্রিকা, বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষা, সরকারি কর্ম কমিশন। 500 কোটির ইভিএম যাচ্ছে ভাঙাড়িতে। কালবেলা, বিএসএমএমইউর ডক্টরস হল মাদকের স্বর্গরাজ্য। দৈনিক করতোয়া, দৃষ্টি এখন দিল্লিতে, শেখ হাসিনার সাথে মোদীর একান্ত বৈঠক। যায় দিন, ভুল ছকে উল্টো ফল, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। খবরের কাগজ, পানি কোথাও বাড়ছে কোথাও কমছে, গতি পাল্টাচ্ছে বন্যা, কম সময় অতিবৃষ্টি ডোবালো সিলেটকে। দৈনিক বাংলা, ভারতের আত্মবিশ্বাসের অনুরণন ভাঙতে হবে বাংলাদেশকে। আলোকিত বাংলাদেশ, হাড়িভাঙা আমের মেলা সফল হয়েছে রংপুরে কৃষিমন্ত্রী। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে উষ্ণ অভ্যর্থনা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, প্রাইম মিনিস্টার ইন নিউ দিল্লি, ইন্ডিয়া টার্মস ভিজিট ভেরি ইম্পর্টেন্ট। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রের। আমরা আজ আসলে অভিন্নভাবে প্রধান শিরোনাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকে ঘিরেই করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তার বৈঠক হয়েছে, আর আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। আমরা আলোচনা শুরু করতে চাই সফরটিকে ঘিরে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী এই 15 দিনের ব্যবধানে কিন্তু দ্বিতীয় সফর। প্রথম সফরটি ছিল যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিষেক অনুষ্ঠানে, তৃতীয়বার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আর সেখানে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এবারে এটি রাষ্ট্রীয় সফর। স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে যে বাংলাদেশ ভারতের মধ্যে যেসব সমস্যা, যেমন সীমান্তে সমস্যা, তিস্তা সহ অন্যান্য পানির বন্টন সমস্যা, ব্যবসা বাণিজ্যের যে ভারসাম্যহীনতা, এগুলো কিভাবে দূর করা যাবে। ভারত আমাদের অনেক উন্নয়ন প্রকল্পে যে অর্থ দিয়েছে, সেটি অর্থ ছাড়ের ব্যাপারে অনেক সমস্যা আছে। আবার এখানে বাস্তবায়নের ক্ষেত্রেও আমাদের ধীর গতি আছে। সবটা মিলে এই সমস্যাগুলো কিভাবে চিহ্নিত হয় এবং কতটা আমরা সামনে এগোতে পারি। তবে প্রধানমন্ত্রী যাওয়ার আগে সংবাদ মাধ্যমে যেসব খবর এসেছে তার মধ্যে একটা হচ্ছে যে যোগাযোগ এবং জ্বালানি এটি প্রাধান্য পাবে। হ্যাঁ, আমরা জ্বালানি সংকট তো বাংলাদেশে আছে। সেক্ষেত্রে নেপাল থেকে বিদ্যুৎ আনার একটি চুক্তি হয়েছে, ভারত রাজি হয়েছে। এবং যে সমস্যা হলো যে নেপাল থেকে আমরা যে দামে বিদ্যুৎ পাবো সেটি বেশ সাশ্রয়ী, কিন্তু ভারত থেকে যে দামে বিদ্যুৎ আনি সেটা কিন্তু অনেক বেশি, বিশেষ করে আদানির গ্রুপ থেকে যে বিদ্যুৎটা আমরা পাই। সুতরাং এসব ক্ষেত্রেও এই সমস্যাগুলো তুলে ধরা বাংলাদেশের পক্ষ থেকে আশা করি তুলে ধরা হবে। আর শীর্ষ বৈঠকে দুই দেশের প্রধান নেতার শীর্ষ বৈঠকে কিন্তু এইসব সমস্যা, কারিগরি বিষয়গুলো আলোচনা হয় না। এগুলো পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা পর একটা চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা আসে প্রধানমন্ত্রীর বা শীর্ষ নেতাদের পক্ষ থেকে।
তা প্রস্তুতি কতটা আমরা, তবে একজন সাবেক পররাষ্ট্র সচিব কিন্তু বলেছেন আমাদের খুব বেশি আশাবাদী হওয়ার কারণ নেই, কারণ আমরা জানি যে সমস্যাগুলো, যেমন তিস্তার পানি বন্টন, এটি 2015 সাল থেকে ঝুলে আছে, আমরা প্রায় 10 বছর হতে চললো এটা সমাধান করতে পারিনি। এখন নতুন করে যে প্রস্তাব এসেছে সেটা হচ্ছে তিস্তা প্রকল্প, অর্থাৎ পানি এখানে সংরক্ষণ করে শীতকাল যখন বর্ষাকালে পানি বেশি আসে সেটি কীভাবে সে সংরক্ষণ করা যায়, বা একটা নদী ব্যবস্থাপনা। এখন ভারতের সাথে আমাদের কিন্তু 53টা নদী, 54টা নদী, তার মধ্যে একটি নদীতেই চুক্তি আছে, সেটা হলো গঙ্গার মানে পদ্মা পানি। সেই চুক্তিও কিন্তু শেষ হয়ে যাচ্ছে 2026 সালে, সুতরাং সেটাও নিয়ে ভাবতে হবে, কারণ পদ্মাই হচ্ছে সবচেয়ে বড়, দুই দেশের মধ্যে নদীগুলোর মধ্যে সবচেয়ে বড়, এবং এখান থেকেই পানির একটা বড় অংশ সেখান থেকে আসে। আমরা যেমন শুকনো মৌসুমে পানি পাই না, আবার এখন দেখুন এই মুহূর্তে বর্ষা মৌসুম, উত্তরবঙ্গ প্রায় কি বলে ডুবে যাচ্ছে, এবং সিলেট অঞ্চল ডুবন্ত প্রায়, এবং সেটাও কিন্তু উজানের ঢলের কারণে। এখন উজানের ঢলে এটা প্রাকৃতিক, যে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি হচ্ছে, সুতরাং এই পানিগুলো তো নিচের দিকেই সরে আসবে। আর সেক্ষেত্রে উজানের ঢলের উপর আমাদের হাত নেই, আমরা সেটা ঠেকাতে পারবো না, কিন্তু সে পানিটা যাতে দ্রুত নেমে যায়, আমাদের নদীগুলো নাব্য করতে পারি, আমাদের খাল বিল যেগুলো আছে সেগুলো যে ভরাট হয়ে গেছে সেগুলো আমরা দখল দূষণ মুক্ত করতে পারি, এবং যাতে আমাদের পরিবেশ, আমাদের প্রতিবেশ এবং জীবন যাপন যাতে সহনীয় হয়, যাতে স্বস্তিকর হয়, সেই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। এবং নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে যৌথ উদ্যোগ নেওয়া দরকার। অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু সেটা নেওয়া হয়নি। অর্থাৎ এখন যে পানির অবস্থা বা শুকনোর মৌসুমে, তাতে শুধু এই পানি বন্টন করে সমস্যার সমাধান হবে না, পানির প্রবাহ বাড়াতে হবে, তারপর সেটা আমাদের ন্যায্য হিস্সা পেতে হবে। সেক্ষেত্রে ভারতের অবশ্যই সহযোগিতা, আন্তরিকতা প্রয়োজন, কারণ আমরা ভাটির দেশে, পানি যখন আমাদের প্রয়োজন আমরা পানি পাই না, আবার যখন পানি প্রয়োজন নয় তখন অতিরিক্ত পানি ডুবিয়ে দেয়। সুতরাং এক্ষেত্রে ভারতকেও, এবং ভারত এর অর্থ না শুধু বাংলাদেশই ডুবে যায়, এই মুহূর্তে ভারতের সিকিম এবং উত্তরবঙ্গ এবং আসাম কিন্তু অতিবৃষ্টির কারণে সেখানে বন্যা হয়েছে। সুতরাং এই বন্যার পানি ব্যবস্থাপনার কাজটি কিন্তু করতে হবে। আর অন্যান্য সীমান্তে যে সীমান্তে গুলি, বিএসএফের গুলিতে বাংলাদেশি প্রায় মারা যায়, তো সেটি কীভাবে, এবং ভারত কিন্তু অনেকবার বলেছে যে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না, সেই যদি কথা রাখে, হ্যাঁ বলতে পারি যে সীমান্তে চোরাচালানিদের উৎপাত, বা তারা যদি সশস্ত্র হয় কী করায়, এরকমই এই কী বলে ভারতের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, দোহাই দেওয়া হয়। কিন্তু আমরা তো দেখলাম যে সোনা চোরাচালান অবাধে হচ্ছে, এবং সেটি বিএসএফ বা বাংলাদেশে বিজিবির সহায়তা ছাড়া, বা তাদের কী বলে তারা এটা জানে না তা তো না, কিন্তু এটা কীভাবে হচ্ছে, নিশ্চয়ই এই দুই পক্ষের মধ্যে এক ধরনের অশুভ আঁতাত আছে। তো শুধু চোরাচালানি বা গরু চোরাচালানি মার খাবে কেন, মারা যাবে কেন, বা কাজের উদ্দেশ্যে যদি কেউ পরে যায়। এবং আমাদের ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তটা এমন যে কারো মানে বাড়ি সীমান্তের এপারে, উঠোন ওপারে, বা বাগান ওপারে, বাড়ি এপারে, সুতরাং সেখানে যাওয়া আসাটা একেবারে বন্ধ করা কঠিন। তারপরও সীমান্তের অধিকাংশ জায়গায় কিন্তু ইতিমধ্যে কাঁটাতার দেওয়া হয়েছে, যদিও কাঁটাতার বন্ধুত্বের স্বাক্ষর নয়। আমরা চাই সত্যিকার অর্থে এই সীমান্ত শান্তির সীমান্ত হবে, দুই দেশের সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান হবে, এবং এখানে কারো জয় পরাজয়ের বিষয় নয়, উভয় দেশের জনগণ যাতে তাদের
তারা অনেক বেশি সুবিধা পায়, অনেক বেশি তাদের অধিকার আদায় হয়, আর সেটা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে হোক এবং অন্য ক্ষেত্রে হোক। আমরা আশা করি যে এই বৈঠকে, যদিও কূটনীতিকরা অনেক হতাশা ব্যক্ত করেছেন, তারপর আমরা আশা করতে চাই যে বিশেষ করে তিস্তা নদীর পানির বন্টন, যেটি 9 বছর প্রায় 10 বছর ঝুলে আছে, এটি যাতে সমাধান হয় এবং অন্যান্য ক্ষেত্রেও একটি ইতিবাচক ফল পাওয়া, এটি আশা করি। আপনি বলছিলেন কয়েকবার যে কয়েকজন কূটনীতিক বিশেষ করে হতাশার কথা বলেছেন যে খুব বেশি কিছু পাওয়ার নেই এরকম। আপনি যদি এর ভিত্তিটা বলতেন। এবং না, ভিত্তি হচ্ছে কি যে সমস্যাটা আমাদের হাতে নেই, ভারতের হাতে আছে, এবং সেটা ভারত যখন সমাধান করছে না, সেটি তাদের রাজ্য কেন্দ্রের বিরোধের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক, সেটা আমরা কিছু করতে পারবো না, এখানে আমাদের কোনো হাত নেই। সেটি হয়তো বলছে যে এই তাদের বিরোধ মিটবেও না, এবং সম্প্রতি যে লোকসভা নির্বাচন হলো, সেই নির্বাচনের পর রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের সম্পর্ক আরও তিক্ততা বেড়েছে। অর্থাৎ এটি একটি কারণ। আরেকটি হচ্ছে যে ভারত যতটা বড় দেশ হিসাবে, বড় শক্তিশালী অর্থনীতি হিসাবে, তাদের বাংলাদেশের অনেক কিছুর প্রতি তাদের কিন্তু উদারভাবে দেখা উচিত। সেটা অনেক সময় সেই উদারতা তাদের কাছ থেকে পাই না। এটাও একটা কারণ কূটনীতিকদের হতাশার। তা এই কূটনীতিকদের সমস্যার সমাধান করে এই হতাশা দূর করা যাবে, মানে আশার সঞ্চার করা যাবে আশা করি। এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই বাংলাদেশের জনগণকে এই সফর থেকে ফিরে এসে কিছু প্রাপ্তির কথাই জানাবেন, এটাই আশা করি। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে আসার পর কিন্তু চীনে যাবে, সুতরাং চীনও দেখতে চাইবে যে ভারতের কাছ থেকে বাংলাদেশ কি পেয়েছে। সুতরাং ভারতের কাছ থেকে যদি আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের অধিকার পাই বা এই সমস্যার সমাধান হয়, তখন চীনের সাথে দর কষাকষি করতেও সুবিধা হবে। আমরা যেমন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যকার যে মতানৈক্য বা আমরা দ্বান্দ্বিক অবস্থান যাই বলি না কেন, এই কারণে তিস্তার পানি বন্টনের মতো বিষয়ে নেতিবাচক প্রভাব আমরা এর আগে দেখেছি বাংলাদেশের উপরে পড়তে। আমরা সুফল বঞ্চিত হয়েছি, এরকম আমরা গণমাধ্যমের সংবাদে দেখতে পেয়েছি। সো এইবার তার থেকে অন্যথা হওয়ার সম্ভাবনা আপনি কতখানি? হ্যাঁ, কিন্তু এবার সমস্যাটা হলো যে ভারত আরেকটি নতুন প্রস্তাব দিয়েছে, যে প্রস্তাবটি প্রথম চীন দিয়েছিল, যে তিস্তার যেহেতু ভারত পানি দিচ্ছে না, তাহলে বিকল্প কি করা যায়। তারা একটা প্রকল্প দিয়েছিল। এর পাশাপাশি পরে দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব এসে এখানে একই ধরনের প্রস্তাব দিল যে তোমরা তিস্তা নিয়ে যদি প্রকল্প করতে চাও তোমাদের ভূখণ্ডে, আমরা সহায়তা করব। এখন এখানেও একটি প্রশ্ন আছে যে কোন প্রকল্প থেকে আমরা বেশি সুবিধা পাবো, সেটি একটি হিসাব নিকাশের বিষয় আছে। তো আমরা আশা করি, এবং ভারত যেহেতু আমাদের নিকট প্রতিবেশী দেশ, মানে একই সীমান্তে লগ্ন, সুতরাং সেক্ষেত্রে ভারতকে বৈরী করে বা ভারতের বিরোধিতার মুখে কিন্তু এই প্রকল্প করা যাবে না। কারণ তিস্তা উজানের উপরে নির্ভর করবে যে আমরা এখানে কতটা পানি পাবো বা কতটা সুবিধা পাবো। বন্যা পরিস্থিতি আমরা দেখছি প্রতিদিনই প্রধান শিরোনাম বা অন্যতম প্রধান শিরোনাম হিসেবে এখন থাকছে। এতে মানুষের দুর্ভোগের কথা যেমন আসছে, উত্তরবঙ্গে নতুন এলাকা প্লাবিত হচ্ছে, সেই সংবাদ আমরা দেখতে পাচ্ছি। না, একই কথা, এবং এই প্রসঙ্গ আগেও আলাপ হলো। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বিশ্বব্যাপী কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, এটাও একটা দুর্যোগ। এখন এই দুর্যোগ মোকাবেলা করতে হবে কিন্তু যৌথভাবে, সম্মিলিতভাবে। সেটি আমাদের দেশের ভিতরে যে আমাদের উদ্যোগ নিতে হবে, নদীগুলোর নাব্যতা বাড়াতে হবে, খালবিল যেগুলো দখল হয়ে গেছে সেগুলো মুক্ত করতে হবে। শুধু আপনার সিলেট অঞ্চল কেন, ঢাকা শহরে 1 ঘন্টা বৃষ্টি হলে অনেক এলাকা ডুবে যায়। আর চট্টগ্রাম তো বৃষ্টি মানেই হচ্ছে চট্টগ্রাম শহর ডুবে যাওয়া। আর সবটা মিলে একটা দেশের উন্নয়ন, দুর্যোগ মোকাবেলা, পরিবেশ রক্ষা করা,
এটা সমন্বিত পদক্ষেপ দরকার, সামগ্রিকভাবে চিন্তা করা দরকার। কিন্তু আমাদের সরকার, সব সরকারই এতে, অতীতে যারা ছিল এবং এখন যারা আছে, আর দেখা যাচ্ছে যে সামনে একটা সমস্যা হলো, এটা কিভাবে তাৎক্ষণিক সমাধান করা যায়, এর পরিণতি কি হতে পারে, এর বিরূপ কি প্রভাব পড়তে পারে, এটা চিন্তা করা হয় না। আমরা আশা করব যে যেমন সিলেটের সুরমা নদী এই যে ভরাট হয়ে গেল, তাই ভরাট তো আমাদের এখানকার মানুষই করেছে। তো সে ভরাটটা কীভাবে খনন করতে হবে, এবং নদীর খনন নিয়ে তো একটা বড় সবসময় ডিলে আছে, যে টাকা খরচ হয়, খনন করা হয়, কিন্তু নদী ভরাট রোধ হয় না, মানে তার নাব্যতা বাড়ে না। অর্থাৎ লোক দেখানো বা এটা লোক দেখানো এক ধরনের কাজ করা হয়, সেটি না। প্রকৃতভাবেই সব নদীগুলোরই একটি জরিপ করা উচিত, যে নদী কতটা নাব্য আছে, কতটা প্রয়োজন, কতটা আমরা ধারণ ক্ষমতা আছে, সেটি করা। আমাদের পদ্মাও কিন্তু শুকনোর সময় আমরা দেখি যে রাজশাহী অঞ্চলে পানি থাকে না, আবার বৃষ্টির সময় সেটি কী বলে সয়লাব হয়ে যায়। তো এই যে আমাদের প্রকৃতির সাথে লড়াই করব, কিন্তু একই সঙ্গে প্রকৃতিকে বাঁচিয়ে কিন্তু আমাদের করতে হবে, নদীগুলো রক্ষা করতে হবে, তাহলেই বাংলাদেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আর নদীগুলো যদি আমরা হত্যা করি, তাহলে পরিবেশের উপর, প্রতিবেশের উপর প্রচণ্ড আঘাত আসবে এবং দুর্যোগ আরও বাড়বে। আমাদের উপকূলে আরেক ধরনের দুর্যোগ, উত্তরাঞ্চলে আরেক ধরনের দুর্যোগ। তবে এই মুহূর্তে যে মানুষগুলো ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে গেছে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, এবং বন্যার পানি কমে গেলে তারা যে ঘরে ফিরে যেতে পারবে, যাতে ফিরে যেতে পারে এবং সেখানে যাতে খাবার পায়। যদি খাবার নষ্ট হয়ে যায়, তাদের ঘরবাড়ি নষ্ট হলে সেটা মেরামত করতে হবে। এক্ষেত্রে আমার মনে হয় সরকারের যথেষ্ট প্রস্তুতি নেওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ জনাব সোহরাব হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা জানি যে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আজ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। তো আমরা এটি বাঁচামরার লড়াই বলা হচ্ছে আজকের এই ম্যাচটিকে। আমাদের দলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।